নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজের ১ ঘন্টা হইচই অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকের আমাদের এই ১ ঘন্টা হইচই অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি পশ্চিমবাংলার এক প্রথম মহিলা ডেপুটি স্পিকার। তার পরিচয় আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সোনালী গুহ, সোনালীদির কাছে আমরা এসেছি। বর্তমানে তিনি বিজেপির নেত্রী সোনালী গুহ। সোনালীদির কাছে আমার প্রথম যে বিষয়টা জানার, পশ্চিমবাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েই আমরা তাকে আজকে কতগুলো বিষয় জানতে চাইব। আমার প্রথম প্রশ্ন সোনালীদির কাছে। সোনালীদি, শুভেন্দু অধিকারী টার্গেট হয়েছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় তাকে আক্রমণ করা হচ্ছে। গতকালও কোচবিহারে তার প্রাণ চলে যেতে পারত, এরকম একটা প্রাণ নাশের একটা আশঙ্কা তৈরি হয়েছিল। এইটার পেছনে কি কারণ, কি এটা কি রাজনৈতিক নাকি একটা বিচ্ছিন্ন কোনো ঘটনা? না না, শুভেন্দুকে টার্গেট করা হচ্ছে কারণ দিদি বলতেন, মানে মমতাদির কথা বলছি, মমতাদি বলেন যে ২৯৪টা কেন্দ্রে আমিই প্রার্থী। তিনি ভাবতেও পারেননি যে শুভেন্দুর কাছে নন্দীগ্রামে তিনি ১৯৫৬ ভোটে হেরে যাবেন, ১৯৫৬ হেরে যাবেন। কালকের ঘটনা আমিও দেখেছি টিভিতে। শুভেন্দু কেমন আছে এখন আমি জানতে চাইব। এখন ঠিক আছে, ঠিক আছে, তিনি কর্মসূচি করছেন, সমস্ত প্রোগ্রামে আছে। আচ্ছা, তিনি যত ঘুরবেন তত আরও তৃণমূলের কিন্তু গাত্র জ্বালা হবে, কারণ তৃণমূলের সুপ্রিমোকে তিনি হারিয়ে দিয়েছেন নন্দীগ্রাম থেকে। আমি কোথাও কোথাও গেলে পরে আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে আপনি মহিলা মোর্চার প্রেসিডেন্ট হচ্ছেন না কেন? তখন আমি বলি, না, আমি কে এমন, আমি কি করেছি যে আমি মহিলা মোর্চার প্রেসিডেন্ট হব? তখন তারা বলেন, নাম করেই বলি, উমাশঙ্কর দস্তিদার, আমাদের দূর সম্পর্কের আত্মীয় হন। তিনি বলেন, শুভেন্দুকে কেন এত বড় পোস্ট দেওয়া হলো? বললাম, শুভেন্দু যে মমতাদিকে হারিয়েছে। তখন উমাশঙ্কর দা বলেন যে আপনিও তো জ্যোতিবাবুর কেন্দ্র থেকে 4 বার এমএলএ। ১৯৫৬ ভোটে মমতাদি হেরেছেন, সেটা তৃণমূলের কেউ মানতেই পারছে না। আমি নিশ্চিত কেন, কালকে তো শুভেন্দু বলেছেন ওই কমল গুহর ছেলে উদয়ন গুহ, তার নেতৃত্বেই হামলাটা হয়েছে। শুভেন্দুর ওপর আরও হামলা হবে। শুভেন্দু যত কর্মসূচিতে যাবেন, শুভেন্দু কর্মসূচিতে যান, এটা তৃণমূলের কেউ চাইছে না। একটাই জ্বালা, মমতাদি হেরেছেন শুভেন্দুর কাছে। আর আমরা যারা বিজেপি করি এখন, আমরা চাই শুভেন্দু বেশি করে কর্মসূচিতে যান, তৃণমূলের আরও গাত্র জ্বালাটা বাড়ুক। আচ্ছা, আমরা সোনালীদির কাছে যেটা জানতে চাইব যে আপনিও আশঙ্কা প্রকাশ করেন মাঝে মধ্যে যে আমাদেরও প্রাণ চলে যেতে পারে, মমতা ব্যানার্জি খুন করিয়ে দিতে পারে। আচ্ছা, মমতা ব্যানার্জি সম্পর্কে এই ধরনের একটা কথা এখন কেন উঠছে? যে মমতা ব্যানার্জি একসময়, আপনি তো মমতা ব্যানার্জির সঙ্গে আপনার একটা বিরাট রাজনৈতিক লড়াইয়ের জীবন আছে, যে মমতা ব্যানার্জি নিজে প্রায় খুন হয়ে যাচ্ছিল, আমরা যা শুনেছি যে সেই সময় বাদশাহ আলম তাকে মেরেছে, লালু আলম তাকে মারে, তারপরে তার জীবন চলে যাওয়ার মতো অবস্থা হয়, এইসব ঘটনা আছে। তিনি সিপিএমের দ্বারা আক্রান্ত হয়েছেন। সেই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর তাকে ভয় পেতে শুরু করলো, তারই দল থেকে যারা বেরিয়ে আসছেন তারা তাকে ভয় পাচ্ছেন, বা দলেরও অনেকে তাকে ভয় পান, প্রাণ চলে যেতে পারে। এইটার কেন হচ্ছে, মানে মমতা ব্যানার্জি সম্পর্কে ভীতিটা কেন তৈরি হচ্ছে আপনাদের? শুনুন, মমতা ব্যানার্জিকে আমি যতটা স্টাডি করেছি, মমতা ব্যানার্জি খুব ভিন্ডিকটিভ। তিনি পারেন না এমন কোনো কাজ নেই। তিনি যে গামছা দিয়ে মুখ মোছেন, মানুষের তো একসময় গামছার কাজটা শেষ হয়ে যায়, তিনি তখন সেই গামছাটাকে ছুঁড়ে ফেলেন না, শুধু সেটাকে ডাস্টবিনে ফেলে দেন। এই সেদিন আমার এখান থেকে মিছিল করলেন বাঙালির আবেগ নিয়ে বা বাঙালির যাত্রাভিমান নিয়ে। আমাকে একবার তিনি দেখতে আসবেন এটা আমি ভাবিনি। আমি তাকে মানে ওই বলে না, হাড়ে হাড়ে চিনি, আমি তাকে চিনি। এত ভিন্ডিকটিভ মহিলা আমার জীবনে দেখানি। আমার বিয়েতে আসেননি, আমার মেয়ের 5 বছরের জন্মদিন হয়েছে, আমার 5 বছরের জন্মদিনে আমি মমতাদিকে প্রথম কার্ডটা দিলাম, দিয়ে বললাম, দিদি আমি কাকে কাকে নেমন্তন্ন করবো তুমি বলে দাও। দিদি একটা তাচ্ছিল্যের হাসি এসে কাউকে একটা বললেন, দেখ ওর মেয়ের জন্মদিন করছে,
ও যে কাকে কাকে নেমন্তন্ন করবে আমি নাকি বলে দেবো। তখন আমি বললাম, দিদি তুমি তো আমাদের বাড়িতে কোনো কাজ হলে, আমার ভাইয়ের বিয়ে হয়েছে, তুমি বলেছো তুই নেমন্তন্ন করবি না, খাওয়ার কিন্তু কম পড়বে। আমি বলছি না না দিদি, আমার ভাইয়ের বিয়েতে খাওয়ার কেন কম পড়বে? বলে তখন দিদি বলছেন, তুই তো নেমন্তন্ন করিস লোককে গিফট নেওয়ার জন্য। বলছি আমি গিফট নেওয়ার জন্য নেমন্তন্ন করি? কিন্তু সেই মমতাদি যেদিন 5 বছরের জন্মদিন হচ্ছে, তার কোনো একটা ভাইকে দিয়ে আমার মেয়ের জন্য একটা কানের দুল পাঠিয়ে দিয়েছে। আমাকে ওই ভাই এসে বলছেন, এই সোনালি, দিদি পাঠিয়েছেন। আমি যখন দিদিকে গিয়ে বললাম যে দিদি তোমার গিফটটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, দিদি বললো আমি তো গিফট পাঠাইনি। এই টুইস্টিং, দিদির মধ্যে এই টুইস্ট করার একটা টেন্ডেন্সি আছে। দিদি জানেন ইউজ অ্যান্ড থ্রো। যখন আমার দরকার ছিল, কল্যাণদাকে দেখেছেন তো, কল্যাণদা বলেছে যে আমার দরকার হয়তো ফুরিয়েছে। কল্যাণদা সেদিনের সঙ্গী দিদির। দিদি যখন যুব কংগ্রেস করতেন, যুব কংগ্রেসের প্রেসিডেন্ট তো রাজীব গান্ধী করেছিলেন দিদিকে। 20 আগস্ট 1990 সাল দিদি যুব কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন। কল্যাণদা একটু খড় করে, বললো আচ্ছা মমতাদি, কল্যাণদা মমতাদি বলে, আচ্ছা মমতাদি আমরা লিগ্যাল এড দিতে পারি না? মমতাদি বললেন হ্যাঁ দিতে পারি, অবশ্যই দিতে পারি, কিন্তু কে আমার হয়ে যুব কংগ্রেসের কে লিগ্যাল এড দেবে? কল্যাণদা বললেন আমরা তো আছি। কল্যাণদা, অসীমদা, বিদ্যুৎদা, আরও অনেকে, একটা হাইকোর্টের যারা লয়ার তারা বসতো রোববার করে 12টার সময়, বেলা 12টার সময়। সিপিএমের অত্যাচারে মানুষ তখন অত্যাচারিত হয়ে সব আসতেন মমতাদির কাছে, এই নেই ওই নেই। দিদি বলতেন ওখানে লিগ্যাল এড বসেছে, আপনারা যান। কল্যাণদাকে আজকে কেন চলে যেতে হলো? কল্যাণদার আজকে কী অভিমান? আমি দেখলাম আজকে ডক্টর কাকলি ঘোষ স্যারকে বোধ হয় কল্যাণদার জায়গায় আনা হয়েছে। কাকলিদেরও একটা রাজনৈতিক ইতিহাস আছে। কিন্তু আমার যে বিষয়টা একটু জানার, দর্শক বন্ধুদেরকেও আমরা এটা দর্শক বন্ধুদেরও মনে হয় এই ব্যাপারে খুব একটা আগ্রহ থাকবে জানা। তোমরা যখন ছাত্র পরিষদ করেছো, তৃণমূল, পরবর্তীকালে তৃণমূল ছাত্র পরিষদকেও তুমি দেখেছো কাছ থেকে, সেই তৃণমূল ছাত্র পরিষদে তোমরা কখনো ভেবেছিলে যে কলেজের মধ্যে ছাত্রীকে ধরে ধর্ষণ করবে, তারপরে তাকে বাঁচানোর জন্য সরকারের পক্ষ থেকে অ্যাক্টিভিটিস বাড়বে, কিংবা আরজিকর মেডিকেল কলেজে মতো একটা কলেজে সেখানে একজন ডাক্তারকে ধর্ষণ করবে, ধর্ষণকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে যাবে তৃণমূলের লোকজন? এইগুলো তোমরা তখন কখনো ভাবতে পেরেছো? তোমাদের যে রাজনৈতিক জীবন আমরা যখন দেখেছি, তোমাদের লড়াইটা, সেই পিরিয়ড আর আজকের তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদকে তোমরা মেলাতে পারছো? একদমই না। মনোজিৎ মিশ্র বলে যে ছেলেটির নাম উঠেছে, তিনি তো আসলে সূর্যকান্ত মিশ্রের ভাইপো। তিনি যে লোকসভার এখন দলনেতা হয়েছেন, তার সঙ্গে নাকি তার ঘনিষ্ঠ অবস্থা ফটো আছে। তখন আমি ভাবলাম যে তাহলে কি তৃণমূলের কোনো প্রচ্ছন্ন মদত ছিল ওই মেয়েটাকে রেপ করার জন্য? তিলোত্তমা, মানে আরজিকরের কাণ্ডে অনেকেই বলে তিলোত্তমা, অনেকে বলে অভয়া। হ্যাঁ, তার মা বাবা নাকি থাকবেন বলেছেন। আমার ইচ্ছা আছে আমিও যাব। মায়ের একটা সাক্ষাৎকার দেখেছিলাম। তিলোত্তমা নাকি ছোটোবেলা থেকেই পড়াশোনা একটু ব্রিলিয়ান্ট ছিলেন। বাবা মা আদর করে একটা নাম রেখেছিল, আমি সেই নামটা বলছি না। বাবা বলেছিলেন আমার মেয়েটা তো পড়াশোনায় ভালো, ওর মাকে বলেছিলেন ও ডাক্তার হবে। বাবা মার ইচ্ছা তিলোত্তমা ডাক্তার হয়েছে। ওর মা কাঁদতে কাঁদতে বলছেন যে নামের আগে ডাক্তার কথাটা বসলে কত ভালো হয়, নামটাই তো হারিয়ে গেল। আচ্ছা, তোমাদের মনে হচ্ছে না যে হারিয়ে যাওয়ার কথা বললে, মমতা ব্যানার্জিকে তোমরা আগে যেমন দেখেছো আর আজকের মমতা ব্যানার্জি, কি হারিয়ে গেছে মমতা ব্যানার্জির মধ্য থেকে? পরিবর্তনটা একটু বল। দিদির প্রথমে ছিল, আমরা যে মমতাদিকে দেখে দল করতাম, তিনি ছিলেন মানুষ, মানে মুখ, আর এখন হচ্ছে পুরোটাই মুখোশ। এই মমতাদিকে আমরা চিনি না, চিনতে চাইও না। মানে তোমাদের এই যে রাজনৈতিক যখন লড়াই চলছিল, সেই লড়াইয়ের সময় মমতা ব্যানার্জি যে তোমাদের যেভাবে উদ্বুদ্ধ করতো, তোমরাও যেভাবে দেখে তাকে অনুপ্রাণিত হতে,
আজকেও অনুপ্রেরণার কথা ব্যানারে হোর্ডিংয়ে আমরা দেখি, কিন্তু সেই মমতাকে দেখে কি এখন অনুপ্রাণিত হওয়ার মতো জায়গায় আছে তোমার? একদমই নেই, একদমই নেই, একদমই নেই। আমরাই তো একদিন স্লোগান দিতাম, সততার প্রতীক মমতা, মমতার প্রতীক জোড়াফুল, তাই জোড়াফুল চিহ্নে ভোট দিন। সেই সততাও নেই, আর সেই জোড়াফুলটা তো ঝরেই গেছে। আচ্ছা, আজকের মমতা ব্যানার্জি সম্পর্কে তোমাকে যদি বলা হয় যে কোন কোন জায়গাগুলো মমতা ব্যানার্জি পরিবর্তন করলে আবার তোমরা তৃণমূলে ফিরে যেতে পারো, কোন কোন জায়গা? আমি কোনো অবস্থাতেই তৃণমূলে ফিরতে চাই না। তৃণমূলের সবাইকে আমি সম্মান জানিয়ে বলছি, মানে সহকর্মীদের সবাইকে সম্মান জানিয়ে বলছি, আমাকে কোনোভাবেই আপনারা তৃণমূলে ডাকবেন না। আমি তৃণমূলে ফিরবো না, ফিরবো না, ফিরবো না। এই জেদটা কেন আপনাদের, কেন এই এত জেদ তৈরি? মানে তৃণমূল যাকে হাতে তৈরি করলেন, যে সন্তানটার আপনারাই জন্ম দিলেন, সেই সন্তান কি ত্যায্য পুত্রের মতো করে দিয়েছেন? দলটা তো আপনাদের কাছে এখন ত্যায্য, বর্জ্য, আপনারা অনেকে বলেন ওটা আমাদের কাছে বর্জ্য পদার্থ। এই রকম একটা মানসিকতা কেন তৈরি হলো? এর জন্য কে দায়ী? মমতা দিদাই, একদম মমতা দিদাই। যে তৃণমূলের এত দুর্নীতি মমতাদি কি জানতেন না, বা জানেন না, এখনও কি জানেন না? এই যে মহুয়া মৈত্র, তিনি যদিও লোকসভার একজন মেম্বার, আমি লোকসভায় কোনোদিন যাইনি। মহুয়া কম অপমান আমাদের করেনি, আমাকে করেনি, তাপস রায়কে করেনি। আমি তখন 4 বারের এমএলএ। মহুয়া অনেক ভালো ইংরেজি বলতে পারেন। বিধানসভার স্পিকারের বিমান বন্দ্যোপাধ্যায়, মহুয়া তার ঘরে বসে টিফিন করছেন। মহুয়া পট করে বললেন যে, আমাকে বলছেন, সোনালিদি তুমি তো 2 বারের এমএলএ। তখন স্পিকার মানে বিমানবাবু জিভ কাটলেন, বললেন কি বলছেন মহুয়া, সোনালি তো 4 বারের এমএলএ। তখন মহুয়া বলছেন যে, ও সরি স্যার, আমি তো জানি না। মহুয়া এরকম অনেক না জানা কথা মহুয়া তার মুখ দিয়ে বেরিয়ে আসে। আমাকে দিদি বলতেন ওর কিছু হবে না। তখন আমি বলি, দিদি হাত জোর করে বলছি, আমার কিছু হওয়ার দরকারও নেই, শুধু রাজনৈতিক সম্মানটুকু দিও, তাহলেই আমার হবে। তুই মহুয়ার মতো ইংরেজি বলতে পারবি? মহুয়া, জানি না মহুয়ার রাজনীতি কত দূর, শুনেছি উনি রাহুল ব্রিগেডের সদস্য ছিলেন। কল্যাণ ব্যানার্জি তো আরও খারাপ কথা বলেন। মহুয়া মানুষকে অপমান করতে, মহুয়ার ঠোঁটে কোনো কথা নেই যেটা আসে না। শিখেন মানে কি বলবো, আমি তো আর মহুয়ার মতো ইংরেজি বলতে পারি না। মহুয়া বলতে পারে না এরকম কোনো কথা নেই, সব কিছু বলতে পারে। কল্যাণদাকে নাকি ইংরেজিতে পিগ বলেছেন। পিগ কাকে বলে? পিগ কাকে বলে? শুয়োরকে বলে। কল্যাণদার রাজনৈতিক জীবনের সম্বন্ধে মহুয়া মেলাতে পারবে না নিজেকে। মহুয়া ইংরেজি বলতে পারে, মহুয়া ভালো ভালো শাড়ি পরতে পারে। আমার মনে আছে মহুয়ার প্রশ্ন হলে শশীবাজা ইংরেজিতে উত্তর দিত। আমি তখন শশীবাজাকে আমরা বৌদি বলি, বৌদি তুমি কেন ইংরেজিতে উত্তর দাও? তখন শশীবাজা বলে, সোনালি মহুয়া তো আমাকে ইংরেজিতেই প্রশ্ন করেছে, তা আমার একটু শিক্ষাগত যোগ্যতাটা ঝালিয়ে নেওয়া দরকার, তো ওই জন্য আমি ওকে ইংরেজিতে উত্তর দিলাম। কিন্তু বাংলা বিধানসভা তো বাংলা বিধানসভা, অন্য কোনো রাজ্যের বিধানসভা না, আমরা তো বাংলায় কথা বলতে অভ্যস্ত। আচ্ছা, এই যে বাংলা আর বাঙালি, এই নিয়ে একটা চর্চা চলছে। তুমি বললেও শুরুর দিকটায় যে কিছুদিন আগে মমতা ব্যানার্জি তোমার এখান থেকে বাঙালির অস্মিতা নিয়ে হেঁটেছেন। এই বাঙালির আসলে কি তোমার মনে হচ্ছে এটা বাঙালি বা বাংলার প্রকৃত অর্থে এর জন্য কোনো লড়াইটা হচ্ছে, নাকি এর পেছনে একটা রাজনীতি আছে? অবশ্যই রাজনীতি আছে। মমতাদি, আমি যদি লোকসভায় যেতাম তাহলে মমতাদিকে কিন্তু একটা কথা বলেই খেপিয়ে দেওয়া যায়, জয় শ্রীরাম। আমার বড় ভাসুর মারা গেছেন, তার বডি আসছে কফিনে, আমি কার্গো থেকে আনতে গেছি ওখানে। তখন মমতাদি খুব এই জয় শ্রীরাম খেপে যাচ্ছে। তখন একজন বলছে, ওই যে সোনালি গুহ এসছে। তখন আমার সঙ্গে আমার পরিবারের সবাই, ভাগ্নি জামাই ভাগনা সবাই আছেন। তো ভাগ্নি জামাই বলছেন, রত্নদীপ তার নাম, যে মামি তুমি কিন্তু আমার মমতাদির মতো খেপে যেও না। তখন আমি বললাম, শোন, মমতাদি তো চিফ মিনিস্টার আর আমি তো সাধারণ একজন এমএলএ। তখন আমি বললাম, এই যা। তখন আমি বললাম যে হ্যাঁ, আপনারা তো আমাকে টিজ করতে চাইছেন,
শ্রীরাম হচ্ছেন হিন্দুদের আদি দেবতা, আপনাকেও নমস্কার জানি, জয় শ্রীরামই বলব। ভদ্রলোক হেসে বললেন, আপনার মানে মমতাদির সঙ্গে থাকার তো আপনার কোনো যোগ্যতাই নেই। আমি হেসে উড়িয়ে দিলাম। আচ্ছা, সেই মমতাদি এখন জয় শ্রীরাম ধ্বনি এটা চলছে, জয় বাংলা পাল্টা চলছে, এগুলো এই পাল্টাপাল্টি চলছে। বাংলা বাঙালির কথা বলছে, বিজেপি বলছে আসলে এটা রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান, তাদেরকে রক্ষা করার জন্য এই কাজ করছে। ভোটার লিস্টে ব্যাপক নাম উঠেছে, এরকম ব্যাপক নাম উঠেছে। আমরা এসআইআর চালু হবে, এইটার বিরোধিতা করছে মমতা ব্যানার্জি লাগাতার। আজকেও ঝাড়গ্রাম থেকে ভাষা আন্দোলনের নামে তিনি ওখান থেকে অমিত শাহকে টার্গেট করেছেন, নির্বাচন কমিশনের কথা তিনি শুনবেন না বলছেন। এই যে এসআইআর এর বিরোধিতা করা কেন? এটা তো এর আগেও হয়েছে, 2002 সালেও হয়েছে, প্রায় 28 লক্ষ নাম তখন বাদ গেছে। তো এইবারে সেটা কি এমন হলো যে এই এসআইআর এর বিরোধিতা করতে হচ্ছে মমতা ব্যানার্জিকে? কারণ 26-এই তো নির্বাচন। মমতাদি জানতে পেরেছেন যে তার মুসলমান ভোটটা সিকিওর হয়ে গেছে, যেমন তার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মহিলা ভোট সিকিওর হয়ে গেছে। এইবার তিনি ভাবছেন একটা ছেলেদের নারায়ণ ঝাঁপি বা এরকম কোনো একটা কিছু করে যদি ভোটটা দেওয়া যায়। দুর্গাপুজো 1,10,000, হ্যাঁ 1,10,000 তিনি এমনভাবে দিচ্ছেন, যেন তার ঘরের টাকা দিচ্ছেন। তিনি তো আমার তোমার সবার টাকা নিয়ে দিচ্ছেন। আগেরবার 85 দিয়েছিলাম, এবার 90 দিই না, 95 না, 1 লাখ না, তাহলে 1,10,000। তখন যারা দুর্গাপুজোর পক্ষ থেকে গেছেন, মানে কমিটির পক্ষ থেকে, তারা তো হাততালি দেবেনি। আর একজন বলছেন দিদি তো বারবারই দেন। 2004 সালের কথা বলি, তখন দিদি একমাত্র এমপি, আর সোমনাথ চ্যাটার্জি তার আগে স্পিকার হয়েছেন। দিদি কিছুতেই শপথ নিতে যাবেন না, কারণ সোমনাথবাবু তখন স্পিকারের চেয়ারে বসে আছে। তারপরে আটলিয়া বলে একজন ডেপুটি স্পিকার ছিলেন, তিনি বসলেন। তমনাশ ঘোষ আর আমি ফর্চুনেটলি সে সময় দিল্লিতে। তমাদা দিদিকে খুব শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। তমাদা বলছেন, মমতা ওই যে সোমনাথ চ্যাটার্জি উঠে গেছেন, এখন আটলিয়া এসছে, তুমি চলো এবার আমরা সব শপথ, মানে তোমার শপথ দেখতে যাব। তখন জ্যোতিপ্রিয় মল্লিক বনগাঁ, গাইঘাটা এইসব জায়গায় কত লোক অনুপ্রবেশকারী, কত লোক নাম তুলেছে, সব বলতে গেছে, মানে দেখালো কাগজ টাগজ। দিদি বললেন, বালু তুমি একটা, জ্যোতিপ্রিয় মল্লিকের ডাক নাম বালু। তখন বললেন, তুমি একটা ভালো পয়েন্ট এনেছো। দিদি হাত তুলছেন, আটলিয়া তো তাকে বলতে দেবেন না। দিদি কাগজ ছুঁড়ে মারলেন। তখন দিদি বলে, দেখেছিস এই হচ্ছি আমি, কিন্তু সেই আমি হারিয়ে গেল। এখন সেই তিনি অনুপ্রবেশকারীদের পক্ষে কথা বলছেন, কারণ ক্ষমতায় থাকতে হবে। দিদি কেন কাগজ ছুঁড়ে মেরেছিলেন? তখন সিপিএমের রাজত্ব তো, দিদি ভাবতেন সিপিএম এই ভুয়ো ভোটার দিয়ে ক্ষমতায় আছে, তাই তো দিদি কাগজ ছুঁড়ে মারলেন। কিন্তু এখন সেই ভুয়ো ভোটার দিয়ে দিদি নিজে ক্ষমতায় থাকতে চান। আমাদের এরপরে আর একটা বিষয় নিয়ে একটু জানতে চাইব, একদম রাজনৈতিক বিষয়। এই যে ঘাটাল মাস্টার প্ল্যান, মমতা ব্যানার্জি, আমরা যখন রাজনীতি করতেন, যখন তোমার ক্ষমতায় আসেনি, মমতা ব্যানার্জিকে অনেক ইস্যুতে দেখেছি, আন্দোলন করতে দেখেছি। আচ্ছা, উনি ক্ষমতায় আছেন, অথচ প্রত্যেকবার নির্বাচনের আগে উনি ঘাটাল মাস্টার প্ল্যান বলেন, এবারেও বললেন 26শে বিধানসভা ভোটের পর করব। এই যে একটা ঘাটাল মাস্টার প্ল্যান বলে তিনি একটা কথা বলেন, অথচ কোনোবারই ভোটের পরে আর কিছু হয় না। এই রকম মিথ্যাচার, এটা কি মিথ্যাচার নাকি মমতা ব্যানার্জির এটা একটা রাজনৈতিক কৌশল? অবশ্যই রাজনৈতিক কৌশল। ঘাটালের মাস্টার প্ল্যান হবে কি হবে না আমি জানি না, আমি তো আর সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার নই। কিন্তু দেখো, মমতাদি কোনো কথারই, হয়তো তোমরা সাংবাদিক হয়ে মমতাদিকে কোনো প্রশ্ন করছো, মমতাদি বলবে এই তো আমি করেছি, সবসময় একটা আমি। উনি তো ভগবান কৃষ্ণ নন। ভগবান কৃষ্ণই একমাত্র পারতেন বলতে যে আমি সব, আমি ভগবান কৃষ্ণ। মমতাদি কোনো কথা পুরো সম্পূর্ণ করেন না, তার আগে একটা কথা বলে দেন। তো ঘাটাল মাস্টার প্ল্যান হোক, আমি এটা চাই, কারণ ঘাটালের মানুষের যে দুরবস্থা, যে জলে দুর্ভোগ, সত্যি কি নির্বাচন হয়ে গেলে মমতাদি করবেন? উনি তো 2024-এর লোকসভা নির্বাচনের আগে একই কথা বলেছিলেন যে আমরা রাজ্য সরকার থেকে করে দেবো, আবার 26-এর আগে একই কথা বলছেন। উনি প্রচণ্ড মিথ্যাবাদী, প্রচণ্ড মিথ্যাবাদী। আমি অনেককে মিথ্যা কথা বলতে শুনেছি, যেমন প্রিয়রঞ্জন দাসমুন্সি, তার মিথ্যা কথা বলা নিয়ে একটা জোকটোক আছে। ওনার প্রিয়রঞ্জন দাসমুন্সি বোধহয় লজ্জা পেতেন, মমতাদি এত মিথ্যাবাদী।
মানে এটা কি আপনারা যখন ক্ষমতায় ছিল না, যখন আপনারা লড়াই করছেন তখনকার মমতার কথা বলছেন না আজকের মমতা? এখন মমতাদি, এখন মমতাদি ক্ষমতায় থাকতে গেলে ওনাকে তো ঘাটালের মানুষ ছাড়বে না, যে আমরা তো তোমাকে এমপি জিতিয়েছি, আমরা তোমাকে এমএলএ জিতিয়েছি, তা আমাদের কাজ হচ্ছে না কেন? ওই জন্য আমি দেখেছি কালকে উনি কোথায় গিয়ে যেন খাবার সার্ভ করেছে, আমি তো খুব আনন্দ পেলাম, কারণ আমি মমতাদির সঙ্গে একসময় দল করেছি, আমি এই তো পুরনো মমতাদি আবার ফিরে এসছে। কিন্তু এটা যে ওনার পুরোটা একটা ছকবাজি, এটা বাংলার মানুষ এখন বুঝতে পেরে গেছে। বাংলার মানুষ 2026 মমতাদিকে ক্ষমতায় আনবে না। একটা কথা বারবার আসছে যে বিভিন্ন বিজেপির পক্ষ থেকেও আসছে, বিভিন্ন মহল থেকেও আসছে, যে এই পশ্চিমবাংলায় এই মুহূর্তে যদি নির্বাচন করতে হয় তাহলে 356 করতে হবে, কিংবা মমতা ব্যানার্জিকে হাত থেকে পুলিশটা কেড়ে নিতে হবে 355 করে। এই যে একটা বিষয় আসছে, এটাকে তোমার কি মনে হয় যে পশ্চিমবাংলার এই মুহূর্তে ভোট করার মতো পরিস্থিতি আছে গোটা রাজ্যে? তুমি তো একসময় গোটা রাজ্য ঘুরে বেরিয়েছো, আজকে কি সেই রকম কোনো পরিস্থিতি আছে? আমি ঠিক প্রশ্নটা বুঝলাম না। মানে 355 কিংবা 356 এই রকম একটা করার কি পরিস্থিতি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে বাংলায়? অবশ্যই হচ্ছে, অবশ্যই হচ্ছে। তবে 356 হলে মমতাদি এমন নাটক করবে, বিজেপি, আমি বিজেপি করি তো, বিজেপির যারা সেন্ট্রালের লিডারশিপ তারা কল্পনাও করতে পারে না। আমি মমতাদিকে জানি, এমন একটা সময় মমতাদি পার্লামেন্টে গেলেন, মমতাদি অসুস্থ হয়ে পড়লেন, কনভালশন হচ্ছে একটা। আমাকে কুমার মঙ্গলম বলে একজন এমপি ছিলেন, তিনি গীতা মুখার্জি ভাইপো না কি একটা, তিনি খুব ভালো বাংলা বলতেন। তিনি আমাকে এসে বললেন, তুমি কি সোনালি? আমি তখন উঠে দাঁড়ালাম, হাত জোর করে নমস্কার করলাম, বললাম হ্যাঁ স্যার। বললো ওদিকে মমতাদি কিন্তু তার শরীর খারাপ হয়েছে। তখন আমি গিয়ে দেখলাম মার্গারেট আলভা ক্রস আঁকছেন, জাফর শরীফ তখন রেলমন্ত্রী, জাফর শরীফ নামাজ পড়ছেন, দিদি লাল একটা কম্বল বা কিছু একটা গরম কিছু চাপা দিয়ে দিদি আমার দিকে তাকিয়ে রয়েছেন, আমার হাতটা ধরার চেষ্টা করলেন। দিদি তুমি তো এখন অসুস্থ, আমাকে হাত ধরতে হবে না, আমি আছি। হঠাৎ ভুবনেশ্বর চতুর্বেদী প্রাইম মিনিস্টার অফিসের একজন মন্ত্রী ছিলেন, তিনি দেখা করতে আসলেন। তাকে রামমনোহর, মানে মমতাদিকে রামমনোহর লইয়া নিয়ে যাওয়া হলো। রামমনোহর লইয়া মমতাদির বাড়ির উল্টো দিকে, মানে যে ফ্ল্যাটে দিদি থাকেন। ভুবনেশ্বর চতুর্বেদী আসলেন, এসে বললেন পিএম মে কাম। এই দিদি পেয়ে গেল। দিদি বললো আমি কালকে অনশন করব। দিদি অনশন করছেন, বলছেন একটু জল খেয়ে নে। আমি যে কী জল খাবো দিদি, অনশন করলে তো জল খাওয়া যায় না। দিদি লিটিল হার্ট বিস্কুট ছিল, সে বিস্কুট খেয়ে জল খেয়ে নিল। প্রাইম মিনিস্টার তখন বোধহয় কে ছিলেন আমার মনে নেই। প্রাইম মিনিস্টার প্রচুর সিকিউরিটি। দিদি দেখাচ্ছেন 21শে জুলাই কত ছেলে মারা গেছে বা কী হয়েছে। তখন কিন্তু সত্যি 356 করার মতো একটা পরিস্থিতি এসেছিল। 13 জন ছেলে পুলিশের গুলিতে মারা গেছেন। দিদি পারেন না এমন কিচ্ছু নেই। একটা কথা এখন গতকাল শুভেন্দু অধিকারীও বলেছেন যে অভিষেক ব্যানার্জি সম্পর্কে, উনি বলেছেন যে ব্যাগ গোছান। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ইডি সিবিআই এ তদন্ত চলছে, তার গোটা পরিবারের বিরুদ্ধেই তদন্ত চলছে। শালিকা এখন লন্ডনে, দীর্ঘ প্রায় 2 বছর লন্ডনে আছেন তিনি। তার স্ত্রী রুজিরা নারুলাকেও ইডি কয়েকবার ডেকে পাঠিয়েছে, তাদের বিরুদ্ধে একটা বিপুল টাকার লেনদেন আছে। অভিষেক ব্যানার্জির যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে, তাদের অনেকগুলো বাড়ি সম্পত্তিও ইডি এর মধ্যে সিজ করেছে। এই যে দুর্নীতি মমতা ব্যানার্জির পরিবারকে কেন্দ্র করে, মূলত অভিষেক ব্যানার্জিকে কেন্দ্র করে, এটা তুমিও তো ওই পরিবারটাকে একদম কাছ থেকে দেখেছো, তোমার কি মনে হচ্ছে এটার মধ্যে কতটা সত্যতা আছে, কতটা যেটা মমতা ব্যানার্জি দাবি করে রাজনৈতিক প্রতিহিংসা, তার জন্য অভিষেক ব্যানার্জিকে এরকম করা হচ্ছে, হেকেল করা হচ্ছে, তার পরিবারের লোককে জেলে ভরা হবে, এই যে একটা রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব মমতা ব্যানার্জি সামনে নিয়ে এসছে অভিষেক ব্যানার্জির ব্যাপারে, এটাকে তুমি ঠিক কতটা সত্যি মনে করো? তুমি তো তার পরিবারের আগের অর্থনৈতিক অবস্থাও দেখেছো, এখনও সেই জেল্লা, দুটোর মধ্যে তফাৎটা তুমি ভালো বুঝবে, তোমার কি মনে হচ্ছে? অভিষেক ব্যানার্জি, প্রথম কথা, অভিষেক ব্যানার্জি আমার কাছে আমার সন্তানের মতোই। অভিষেক এখন আমাকে পিসি বলে, এখন বলবেন কিনা জানি না। অভিষেক ব্যানার্জির কি বলবো আর, ওই সততা, মানে তিনি তো কোনো সংগ্রাম করে ওঠেননি, তিনি পিসির কোটাতে নেতা হয়ে গেছেন।
পিসির কোটাতে তিনি ডায়মন্ড হারবার থেকে দাঁড়িয়েছেন, আর ডায়মন্ড হারবার থেকে দাঁড়িয়ে 7 লক্ষেরও বেশি ভোটে তিনি জয়ী হয়েছে। তো তার তো সবই কেয়ার অফ মমতা ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি, আমি অভিষেক ব্যানার্জিকে কোনো গুরুত্বই দেই না। আচ্ছা, অভিষেক ব্যানার্জির সাংসদ হওয়ার পরই তো তোমার বিধায়কের জায়গা থেকে তোমাকে সরিয়ে দেওয়া হলো। এটা মানে এই রাজনীতিটা কেন হলো তোমার? এই ব্যাপারে তোমার কি মনে হয়? দিদিকে বলো, একটা প্রোগ্রাম ছিল আমাদের পার্টির তরফ থেকে, অভিষেক একবার আমাদের ক্যামাস স্ট্রিটের মিটিংয়ে ডাকলেন। আমাকে অভিষেক ব্যানার্জি বললেন, সোনালি পিসি তুমি কেন রাত্রে থাকো না? তখন আমি বললাম, বাবু আমার পক্ষে রাত্রে থাকা অসম্ভব, কারণ আমার বাচ্চাটা ছোট। তখন অভিষেক বলছেন, তোমার যদি শরীর খারাপ হয়, অভিষেক কথাটা কিন্তু ধরতে পারলো না। তখন বলছে, তোমার যদি শরীর খারাপই হয় তাহলে তুমি রেস্ট নাও। তখন আমার নিজের গাড়ি নেই, ভাড়া গাড়িতে যেতাম। আমার সিকিউরিটি মুক্তারের কাছে এসে আমি কেঁদে ফেললাম। আমি বললাম, মুক্তার, অভিষেক আমাকে রেস্ট নিতে বলেছে। তখন মুক্তার বললো, না দিদি, মন খারাপ করবেন না, অভিষেক হয়তো আপনাকে একদম রেস্ট নেওয়ার কথা বলেনি। আমাকে তো অভিষেক কাটেনি, আমাকে কেটেছে মমতা ব্যানার্জি নিজে। মমতা ব্যানার্জি যেদিন বললেন যে সোনালির সুগারটা হাই, সোনালিকে এই জন্য আমরা টিকিট দিচ্ছি না, আমার পরের দিন আমি দেখতে পাচ্ছি আমার সুগারটা ফল করছে। সুগার ফল করলে তো বোঝা যায়। আমি সুগার টেস্ট করলাম, দেখলাম 57। আমার মেয়ে তখন টক দই, মানে দই খাচ্ছে, মিষ্টি দই। তখন আমি মেয়েকে বললাম, বাবা তুই কি খাচ্ছিস? তখন বললাম, মা দই খাচ্ছি। তখন আমি বললাম, আমার সুগারটা ফল করছে বাবু, আমি তোর থেকে 2 চামচ দই খেতে পারি? বললো, হ্যাঁ খাও না। আমি এসে আমার হাজব্যান্ডের কাছে কাঁদলাম যে দেখো, কালকেই মমতাদি বলেছেন যে ওর সুগারটা খুব হাই, ওকে এবার তাই টিকিট দেওয়া হচ্ছে না। এরপরে তো তোমার বিজেপিতে আসা, বিজেপিতে লড়াই করা। তোমার কি মনে হচ্ছে যে সামনের দিনে বিজেপিতে, তুমি তো এখন অনেকটা সুস্থ হয়েছো, বিজেপিতে আবার লড়াই করার জন্য তুমি প্রস্তুতি নিচ্ছ? আমার এখন এমন শরীর খারাপ নেই যে আমি লড়াই করতে পারবো না। বিজেপি যদি মনে করেন, আমি বিজেপির হয়ে আগেও অনেকগুলো মিটিং করেছি, কিন্তু বিজেপি যদি মনে করে, আমি লড়াই করতে প্রস্তুত। তুমি আবার সেই আগের সোনালী গুহকে বিজেপি পাবে? হ্যাঁ, নিশ্চয়ই পাবে। তাহলে আমরা আজকে সোনালীদের কাছ থেকে জেনে নিলাম অনেকগুলো বিষয় দিয়ে প্রশ্ন। একদম শুভেন্দু অধিকারী আক্রমণের মুখে কেন পড়ল, সোনালীদের সঙ্গে মমতা ব্যানার্জির রাজনৈতিক সমীকরণ কী ছিল, আজকে দাঁড়িয়ে আবার সোনালীদিকে আমরা সেই ফর্মে দেখতে পাবো। তিনি সেটা বলছেন যে তিনি শারীরিকভাবে এখন আবার সুস্থ হয়ে উঠেছেন, আবার তিনি রাজনীতির ময়দানে তিনি নামবেন এবং বিজেপির ডাকার অপেক্ষা করছেন তিনি। বিজেপি যখনই বিজেপি নেতৃত্ব তাকে বলবেন যে এবার পথে নামতে, তিনি সেই প্রস্তুতি নিয়ে রেখেছেন, সেভাবেই তিনি আগামী দিনে পথে নামবেন, এরকম একটা দাবি তিনি এখন করলেন বাংলার মানুষের কাছে। অর্থাৎ আগামী দিনে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জিকে টক্কর দেওয়ার জন্য যে কজন মানুষ পশ্চিমবাংলার রাজনীতিতে যারা মমতা ব্যানার্জিকে চোখে চোখ রেখে টক্কর দিতে পারে, তাদের মধ্যে একজন তো অবশ্যই সোনালীদি আছেন, যে বহু লড়াইয়ের সাথে আমরা দেখেছি সিপিএমের সময় দাঁড়িয়ে, সিপিএমের সেই দুর্দণ্ড প্রতাপ সিপিএমের নেতাদের মুখোমুখি দাঁড়িয়ে সোনালী গুহকে দেখেছি, মমতা ব্যানার্জিদের লড়াই দেখেছি আমরা, যারা তারাই আজকে দেখছি যে সেই সোনালী গুহকেই মমতা ব্যানার্জি ব্রাত্য করেছেন ক্ষমতার অলিন্দে আসার পর। একের পর এক তৃণমূল কংগ্রেসের যারা নেতা, তাদেরকে মমতা ব্যানার্জি যারা ক্ষমতায় আনার জন্য যারা লড়াই করলেন, শেষ সম্ভবত হয়তো কল্যাণ ব্যানার্জির কপালে খাঁড়ার ঘা ঝুলছে বলেই অনেকে মনে করেন, যে হয়তো সম্ভবত এরপরে কল্যাণ ব্যানার্জির এর পরের লাইনে তিনি রয়েছেন, সারিতে রয়েছেন, যার ওপর খাঁড়ার ঘা পড়বে। শেষ পর্যন্ত কি হয়, সোনালীদি রাস্তায় নামলে মমতা ব্যানার্জির চাপ বাড়বে, অবশ্যই বাড়বে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সোনালী গুহ রাজপথে, আর মমতা ব্যানার্জির তাতে চাপ এবং চিন্তা দুটোই বাড়বে। সেই চাপ এবং চিন্তা বাড়িয়ে সোনালীদি বাংলার মানুষের কাছে কতটা স্বস্তি এনে দেয়, মমতা ব্যানার্জি থেকে গোটা বাংলার মানুষের একটা বিরাট অংশ এখন মুক্তি পেতে চায়, সেই মুক্তির কাণ্ডারি হিসেবে সোনালীদিকে বাংলার মানুষ দেখতে চায়। সেক্ষেত্রে সোনালীদি কতটা করবেন সেদিকে আমাদের নজর থাকবে, আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।